যে বিভিন্ন রকমের একটা ন্যারেটিভ ছড়াচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে যে 70 আউট অফ 70 পেয়ে চাকরি প্রার্থীরা চাকরি পাচ্ছে না। আপনারা যদি ভালো করে দেখেন কিন্তু 70 নয়, অ্যাকচুয়ালি 60 প্লাস 10 এক্সপিরিয়েন্স প্লাস 10 একাডেমিক কোয়ালিফিকেশান, অর্থাৎ আউট অফ 80 কিন্তু পরীক্ষাটা হয়েছে। তো আউট অফ 80-র মধ্যে কাট অফ গিয়েছে 74, 75 এইরকম কাট অফ গিয়েছে। তো এই যে মার্কেটিং ছড়ানো হচ্ছে এক শ্রেণী কোচিং মাফিয়া এবং এক শ্রেণী লয়ার মাফিয়াদের দ্বারা, যে মার্কেটিংটা ছড়ানো হচ্ছে যে 70 আউট অফ 70 পেয়ে অর্থাৎ 100% মার্কস পেয়ে, আমরা এটা তীব্র বিরোধিতা করছি। লয়ার মাফিয়া কি ফিরদৌস আহমেদ মেনাদের উদ্দেশ্যে আপনারা? যদি ওনারা লয়ার মাফিয়া হন তাহলে ওনারা লয়ার মাফিয়া, যদি ওনারা লয়ার মাফিয়া হন তাহলে ওনাদেরকে ইন্ডিকেট করছি। এবার সেই লয়ার মাফিয়াদের বলছি যারা এটাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। কারণ 10 নম্বর পেয়ে যদি কেউ আগিয়ে চলে যায় তাহলে সেটাকে কোনোভাবেই, সে যত ট্যালেন্টেডই হোক না কেন, কোনোদিন মেকআপ করতে পারবে না। ফলে দেখবেন বেশ কিছু সাবজেক্টে অলরেডি ইভেন ইন্টারভিউয়ে কল পায়নি। মানে ইন্টারভিউয়ে কল পেতে গেলে ন্যূনতম যে নাম্বার লাগবে সেটা হচ্ছে 71, অথচ এরা পরীক্ষা দিয়েছে 70-র মধ্যে। কারণ হচ্ছে 60 রিটেন এক্সামিনেশন, 10 হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য বরাদ্দকৃত নাম্বার। অর্থাৎ একজন ফ্রেশার ক্যান্ডিডেট যিনি 100% নাম্বার পেয়েছেন, কি একাডেমিক কোয়ালিফিকেশনে কি রিটেন এক্সামিনেশনে, তিনি কিন্তু ইন্টারভিউয়ে ডাক পাচ্ছে না, চাকরি পাওয়া অনেক পরের কথা। তাহলে ফ্রেশার্সদের পরীক্ষা নেওয়ার দরকার কি ছিল? এক্স্যাক্টলি, যে ফ্রেশার্সদের কাছ থেকে এই যে টাকা নিয়ে আপনারা পকটস্থ করলেন এই এসএসসি, তাহলে এদের পরীক্ষা নেওয়ার প্রয়োজন কী ছিল? তারপরেও হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট সব বলে দিল যে না, কোনোভাবেই টেন্টেড ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসানো যাবে না। টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্টেড করে দিলেন। ইতিউতি একটা উক্তি আসছে কি না, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড একজন নয় তো একাধিকজন লিস্টেড আছে এরকম টেন্টেড ক্যান্ডিডেট। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ মানে তাকে, মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ চোর, তাকে এক্সট্রা সুবিধা দিতে হবে এবং তাকে কোনো শাস্তি দেওয়া যাবে না, এটা কোথায় বলা আছে? এবার শুধুমাত্র এই 10 নম্বর পাওয়া রেস্ট্রিক্টেড করেছে। আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে 10 নম্বরটা সাংবিধানিকভাবে বৈধ, রেস্ট্রিক্টেড করেছে শুধুমাত্র গভর্নমেন্ট স্কুল টিচারদের জন্য। তাহলে যারা বেসরকারি স্কুলে পড়ান, অথচ গভর্নমেন্ট রেকগনাইজড, ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন রেকগনাইজড, তারা তাদের কারিকুলাম মেনে পড়ান, সমস্ত কিছু অন্যান্য টিচারদের মতোই করেন, তাহলে তারা কেন টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে না? গভর্নমেন্ট তাদের মাইনে দেয় না, তার মানে এই নয় যে বেসরকারি স্কুলের টিচাররা তাদের টিচিং এক্সপিরিয়েন্স নেই। তাহলে টিচিং এক্সপিরিয়েন্সই যদি বিচার্য বিষয়, তাহলে তাদের কেন দেওয়া হবে না? আজকেও মামলা ছিল, আগামী 28 তারিখ মামলা রেখেছে। এবং এই গভর্নমেন্ট সার্ভিস যারা করে তাদের কেন এই 10 নম্বর দেওয়া হচ্ছে? তারা তো টিচার ছিলেন না। একদমই, দেখুন আমি কথা বলছি যে একাধিক এক্সাম্পল রয়েছে এরকম। এবার বলবেন যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারা বাদ যাবে। আচ্ছা, ডকুমেন্ট ভেরিফিকেশনটা যদি আগে করিয়ে নিয়ে লিস্টেড করতেন, তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশন করে যখন বাদ যাবে তার মানে কি ওই লিস্টটা আবার ডিস্টর্টেড হবে, লিস্টটা ভাঙবে। তাহলে লিস্টটা যদি ভাঙে, যদি 100 জন বেরিয়ে যায়, তাহলে নতুন 100 জন ঢুকবে, তাহলে ওই লিস্টটা আবার অল্টার করতে হবে। তাহলে এটার প্রয়োজন কী ছিল? তারপরে লিস্টটা সঠিক নয়। এইটা প্রয়োজনই হতো না যদি আগে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে দিত। এটা আইনটা তো সরকার তৈরি করে, তাহলে সরকারকে তো সেই দৃষ্টিভঙ্গি রাখতে হবে। সরকারকে তো আগে থেকে সেই ভবিষ্যৎটা দেখতে হবে যে এইটা করলে আগে ইন্টারভিউ লিস্ট, পরে ডকুমেন্ট ভেরিফিকেশন করলে ইন্টারভিউ লিস্ট আবার ডিস্টর্টেড হবে। তার থেকে বরঞ্চ আগে ডকুমেন্ট ভেরিফিকেশন, পরে ইন্টারভিউ লিস্ট তৈরি করতাম, তাহলে ডিস্টর্টেড হতো না। যদি সরকারের স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করার ইচ্ছা থাকতো, এসএসসি যদি স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করার ইচ্ছা থাকতো, রেকমেন্ডেশন করার ইচ্ছা থাকতো, তাহলে কী করতো? ওই যে টেন্টেড লিস্ট, সেটা সম্পূর্ণ তালিকা দিত, অসম্পূর্ণ নয়। নাম দিয়েছেন, বাবার নাম দেননি কেন? ঠিকানা দেননি কেন? ইন্টারভিউ লিস্টে নাম দিয়ে দিতেন, বাবার নাম দিলেই ট্যালি করতে সুবিধা হতো। স্বচ্ছতা চাইলে সেটা করা যেত। হাইকোর্ট নির্দেশ দিল, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট আপহেল্ড করলো, ওএমআর শিট পাবলিশ করতে হবে 2016 সালের। আজ না হয় কাল করতেই হবে। যখন করলেন তখন দেখা গেল আরও 10 জন বেরোলো, ধরুন সেটা করতে আরও 2 বছর লাগলো, তর্কের খাতিরে ধরছি। আরও 10 জন বা 100 জন বা 200 জন কি 500 জন কি 1000 জন বেরোলো। এবার তাদের সেই 1000 জনের মধ্যে হয়তো 500 জন চাকরি পেয়ে গেছে সেকেন্ড এসএল লিস্টটিতে, তাহলে আবার তাদেরকে বের করতে হবে, তখন আবার এই গোলযোগ তৈরি হবে। তাহলে এটা করার দরকার কী ছিল?
আমাকে ভাই হাইকোর্ট নির্দেশ দিয়েছে ওএমআর শিট পাবলিশ করতে 2016 সালে পাবলিশ করে দেবো, কাউন্সিলিং ওয়াইজ লিস্ট পাবলিশ করে দেবো, টেন্টেড লিস্ট সম্পূর্ণ তালিকা দেবো আমি যদি স্বচ্ছতার সঙ্গে করতে চাই। বর্তমানের ওএমআর শিট, সেকেন্ড এসএলএসটির ওএমআর শিট আপলোড করে দেবো, ফাইনাল অ্যান্সার কি আপলোড করে দেবো, নে তোরা জনগণ গোটা পশ্চিমবঙ্গ অ্যাসেস কর। করবে না, তার কারণ হচ্ছে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ এরা চায় না। তারা রাজনীতি করার চেষ্টা করছেন কেন? তারা তো বলেছিল যে এটা স্বচ্ছ নিয়োগ হোক, আমরা চাই যা দুর্নীতি হয়েছে সেইটা যেন না হয়, যোগ্যরা চাকরি পাক। তাহলে আপনারা না, যোগ্যরা চাকরি পাক, কিন্তু যোগ্যদের হয়ে ওনারা কথা না বলে ওনারা কিন্তু ফ্রেশারদের হয়েও কথা বলছেন না। ওনারা কিন্তু আলটিমেটলি নিয়োগ প্রক্রিয়াটা বিলম্বিত হয়, যাতে নিয়োগ প্রক্রিয়াটা যাতে গুলিয়ে যায়, সেই জন্য ওনারা চেষ্টা করছেন। ওনাদেরও উচিত সরকারের সাথে একসাথে বসে, ওনাদেরও উচিত কিন্তু যাতে বছর বছর এসএসসি হয় সেইটার দিকে তাকিয়ে থাকা, সেইটার ব্যবস্থা করা। আমি যেগুলো বললাম আপনি একজন পরীক্ষার্থী দেখান যে বলবে যে না এটা করাটা অনুচিত, একজন পরীক্ষার্থী দেখান যে বলবে, তাহলে বুঝতে হবে যে সে টেন্টেড ক্যান্ডিডেট, তার কিছু অসুবিধা আছে, হয় তার নাম্বার বাড়িয়েছে বা সে টেন্টেড লিস্টে আছে। সকলে চাইছে কিন্তু যারা পরিষ্কারভাবে নিয়োগ চাইছে, স্বচ্ছতার সঙ্গে নিয়োগ চাইছে, তারা কি চাইছে ওএমআর শিটগুলো সব আপলোড করে দাও, ফাইনাল অ্যান্সার কি দিয়ে দাও, ট্যালি করে দেখুক। এই যে অ্যান্সার কি যেভাবে সিলেক্ট করা হয়েছে এক একটা বিষয়ে, এডুকেশন থেকে শুরু করে, ভূগোল থেকে শুরু করে, ইতিহাস থেকে শুরু করে, এক একটা বিষয়ে কোনোটাতে 12টা, কোনোটাতে 14টা, কোনোটাতে 19টা, একাধিক অ্যান্সার। যে 19টা একাধিক অ্যান্সার থাকে বা 19টার অ্যান্সার কি ভুল থাকে, এই অ্যাসেসমেন্টের কি মানে? 60-এর মধ্যে 19টা এই একাধিক অ্যান্সার, 19টার নাম্বার সকলে পেয়ে গেছে। আবার এরকম 18 থেকে 19টা কি কোনো সাবজেক্টে 12টা, কোনো সাবজেক্টে 2টো, কোনো সাবজেক্টে 3টে এরকম পাওয়া যাচ্ছে, যেখানে কোনো সাবজেক্টে 2টো, কোনো সাবজেক্টে 3টে পাওয়া যাচ্ছে। যে ফাইনাল অ্যান্সার কিতে যেগুলোকে ওরা অ্যান্সার বলে মনে করছেন আসলে সেগুলো অ্যান্সার নয়। উদাহরণ দিলে পরিষ্কার, ধরুন একটি প্রশ্নের ABCD 4টে অপশান আছে, ওরা কোনো ক্ষেত্রে ধরুন B এ অপশান দিয়েছে কিন্তু অ্যাকচুয়াল অপশানটা হবে C, তার সপক্ষে প্রমাণও আছে, প্রামাণ্য নথি রয়েছে। ওরা হয়তো বলেছে B and C, হয়তো হবে D, তো যিনি D দিয়েছেন তার প্রামাণ্য নথি রয়েছে। এবার যে যারা এই যে ধরুন এই অ্যাসেসমেন্টটা করছেন, যে রং অ্যাসেসমেন্ট বারবার হচ্ছে এবং এই সকলকে নাম্বার দিচ্ছেন, মানে রং অ্যাসেসমেন্ট হচ্ছে, তাহলে এদের এই ইন্ট্রোস্পেক্ট করা উচিত যে কেন বারবার আমরা রং অ্যান্সার কি সেগুলোকে সিলেক্ট করব। এটাও কি তাহলে দুর্নীতি করার চেষ্টা? আমি দেখুন বলি, আমি এর আগে বহুদিন ধরে বলে এসেছি, টেট 2014-তে এই রাজ্যে রং অ্যান্সার কি হয়েছিল, 17-এ হয়েছিল, 22-এ হয়েছিল, আজকেও 17-22-এ রং অ্যান্সার কি মনে ছিল, আবার হবে এটা। এবং এই এসএসসির ক্ষেত্রেও হয়েছে, এর আগেও হয়েছে, এখনও হচ্ছে। বারবার দেখা যাচ্ছে এরা রং অ্যান্সার কি করে আসলে মানে কাকে সুবিধা দিতে চাইছেন এটা ওরাই বলতে পারবেন। যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা অস্থিরতা তৈরি হচ্ছে, এবং এর মধ্যেও কিন্তু দুর্নীতি হয়। কেমনভাবে দুর্নীতি হয়? ধরুন ভারতবর্ষের রাজধানীর নাম কি? নিউ দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই। এবার ধরুন নিউ দিল্লি, এটা সবাই জানে অ্যান্সার হওয়া উচিত, সিলেক্ট করে দিল যে চেন্নাই। এবার পরবর্তীতে ফাইনাল অ্যান্সার কিতে বললো না মুম্বাই, কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার তো নিউ দিল্লি, ভারতবর্ষের বর্তমান রাজধানীর নাম নিউ দিল্লি। যাকে ধরুন ওই চেন্নাই সিলেক্ট করবো বলে এরকম 10টা বা 20টা প্রশ্ন সিলেক্ট করে রেখে দিল, মানে ভুল অ্যান্সার কি, যাদেরকে এই ভুল অ্যান্সার কিটা বলেছে তাদের কাছ থেকে নিয়ে নিল টাকা। এটা হতেই পারে, মানে আধুনিক পদ্ধতিতে চুরি করা, বিভিন্ন টেকনোলজি উঠেছে, এখন তো জেনজিদের যুগ, ফলে মস্তিষ্ক জেনজিদের মতো করছে এরা, মানে দুরাত্মার ছলের অভাব হয় না। মানে আগে এক ধরনের চুরি, উন্মুক্ত চুরি ছিল, এটা একটু বদ্ধ চুরি হবে।